আসসালামু আলাইকুম। বরাবরের ন্যায় আমি আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আজকে বাংলাদেশের একজন নন্দিত কথাশিল্পী শওকত আলী কর্তৃক রচিত প্রদেশে প্রাকৃতজন উপন্যাস থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্ন আলোচনা করার আগে আমরা এই উপন্যাসের এই উপন্যাসের সৃষ্টিকর্তা শওকত আলীর সম্পর্কে বা তার উপন্যাসের যে কন্টেন্ট এই বিষয় সম্পর্কে আগে একটু জেনে নিই। এই উপন্যাসে মূলত রাঢ় অঞ্চলের মাটি এবং যে মানুষের জীবনগাথার চিত্র এগুলো তিনি তুলে ধরেছেন। সেই সাথে আমরা বলতে পারি এই উপন্যাসটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত হলেও সেখানে মূলত প্রকাশ পেয়েছে সমাজের অন্তঃ শ্রেণীর মানুষের জীবনের সুখ দুঃখ, সংগ্রামী চেতনা এবং প্রতিরোধ গড়ে তোলার যে একটা প্রবণতা। তো চলুন শুরু করা যাক আজকের আলোচ্য বিষয় নিয়ে। আজকে আমার আলোচনার প্রশ্ন বিষয়টি হচ্ছে প্রান্তিক জীবন ও জনপদের নান্দনিক শিল্পভাষ্য প্রদেশে প্রাকৃতজন আলোচনা করো। উত্তর বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত আলী কর্তৃক রচিত প্রদেশে প্রাকৃতজন একটি বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস। এই উপন্যাসে রাঢ় অঞ্চলের মাটি ও মানুষের জীবনগাথা তুলে ধরা হয়েছে। এই উপন্যাসটি ঐতিহাসিক দিক বা প্রেক্ষাপটে রচিত হলেও সেখানে প্রস্ফুটিত হয়েছে মূলত সমাজের অন্তঃ শ্রেণীর মানুষের জীবনের সুখ দুঃখ, সংগ্রামী চেতনা, প্রতিরোধ গড়ে তোলার মনোভাব, যা ঔপন্যাসিকের শিল্প জিজ্ঞাসার অন্বেষণে নান্দনিক শিল্পভাষ্য হয়ে উঠেছে। সাহিত্যকে বলা হয় সমাজের দর্পণ, কেননা সমাজের বাস্তব চিত্রই প্রতিফলিত হয়ে ওঠে সাহিত্যিকদের রচনায়। শওকত আলীর সমসাময়িক সাহিত্যিক যেমন সৈয়দ শামসুল হকের মাঝেও ঐতিহাসিক উপন্যাস সৃজনের ধারা লক্ষ্য করা যায়। প্রদেশে প্রাকৃতজন উপন্যাসে প্রান্তিক জনপদ বলতে মূলত দ্বাদশ শতাব্দীর বাংলার সাধারণ মানুষের জীবনকে বোঝানো হয়েছে, যারা সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার মধ্যে জীবনযাপন করছিল। বলা বাহুল্য এ সময় বাংলার সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক যে স্থলিত অবস্থা বিরাজমান ছিল তারও একটি শৈল্পিক চিত্র দলিল বলা যায় এই উপন্যাসটিকে। তুর্কিদের আক্রমণ ও সেন রাজাদের সময়ে বঙ্গদেশের প্রাকৃতজনদের কাহিনী অবলম্বনে এ উপন্যাসটি রচিত। তখন দেশে সাধারণ জনগণ সামন্ত মহাসামন্তের অত্যাচারে অতিষ্ঠ। তাদের অত্যাচারের প্রতিবাদ করে কখনো অন্তজ হিন্দুরা, কখনো বৌদ্ধ ভিক্ষুরা। শওকত আলী তার প্রদেশে প্রাকৃতজন উপন্যাসে বসন্ত দাস, মিত্রানন্দ, মায়াবতী, শ্যামাঙ্গ, কৃষ্ণা, লীলাবতীদের এসব চরিত্রের মাধ্যমে তিনি তুলে ধরেছেন সেন শাসনের পতনের সময়ে সাধারণ জীবনের এক অনন্য চিত্র। আত্রেয় নদী তীরের মৃৎশিল্পী শ্যামাঙ্গ জানে না কেন তার গুরু বসুদেব তার প্রতি রাগান্বিত। মায়াবতী তার স্বামী বসন্ত দাসকে তার বাহুডোরে আগলে রাখতে চায়, কিন্তু কোন টানে সে ছুটে যায় মিত্রানন্দের কাছে। স্বামী পরিত্যক্তা লীলাবতী কি ফিরে পাবে স্বামী অভিমন্যু দাসকে, কিংবা অন্তজ হিন্দুরা বা বৌদ্ধ ভিক্ষুরা কি পারবে সামন্ত মহাসামন্তের অত্যাচার থেকে দেশকে বাঁচাতে? এসব চিন্তাভাবনা চলে আসে উপন্যাসটির মধ্য পর্যায়ে। ১৩ শতকে বাংলার সাধারণ মানুষ, শিল্পী, কৃষক, কারিগর প্রমুখের জীবন সংগ্রাম এবং সমাজের নিপীড়ন ও বঞ্চনার চিত্র বিধৃত হয়েছে এই উপন্যাসে। ১২০৪ খ্রিস্টাব্দের আগে পরের সময় যখন বাংলায় সেন রাজবংশের অবসান ঘটে এবং তুর্কি আক্রমণের সূচনা হয়, এই সময়টি হচ্ছে এই উপন্যাসের প্রেক্ষাপট। উপন্যাসটির মূল চরিত্র সঠিক নির্ধারণ করা সম্ভব হয়ে ওঠে না, তবে শ্যামাঙ্গ ও বসন্ত দাসকে মূল চরিত্র হিসেবে বিবেচনা করা যেতে পারে। শ্যামাঙ্গ একজন মৃৎশিল্পী যে সমাজের শোষণের শিকার হয়। তার শিল্পীসত্তার বিকাশ রুদ্ধ হওয়ার সম্মুখীন হয়। ছিল না কোনো শিল্পী মননের স্বাধীনতা। গুরু বসুদেব তাকে স্বাধীনভাবে কাজ করতে দেননি। শ্যামাঙ্গ মন্দির গাত্রে বারংবার ম্লেচ্ছভ্রাত্যদের চিত্র আঁকত, কিন্তু বসুদেব তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও তাকে দমানো যেত না বা দমাতে পারত না। শ্যামাঙ্গের অঙ্কিত মন্দির গাত্রের মৃত্তিকাপট দেখে বসুদেব বলেছিলেন, ম্লেচ্ছ ভ্রাত্যের মন্দিরে প্রবেশের অধিকার না থাকলে তাদের প্রসঙ্গ কেমন করে মন্দির গাত্রের মৃত্তিকাপটে উৎকীর্ণ হতে পারে বলো? শ্যামাঙ্গ এটি মেনে নিতে পারে না, তাই গুরুর সাথে বাগবিতণ্ডা শেষে শ্যামাঙ্গকে লক্ষ্য করে গুরু বসুদেব বলেন, আমি তোমার মঙ্গল চেয়েছিলাম, কিন্তু তোমার স্পর্ধা এবং দুর্বিনয় একেবারেই সীমাহীন, আর আমি তোমার মুখ দর্শন করব না। তার গুরুর উক্তিতে যে অন্যত্র চলে গেল মৃত্তিকাপটের কাজ ছেড়ে। প্রান্তিক জনপদের একটি প্রতিবাদী সত্তারূপে নির্মাণ করা হয়েছে শ্যামাঙ্গকে।
এ উপন্যাসে অন্যতম আরও একটি চরিত্র বসন্ত দাস, যিনি ছিল মায়াবতীর স্বামী। সে মুক্তির প্রত্যয়ে বারংবার বৌদ্ধ ভিক্ষু মিত্রানন্দের কাছে ছুটে যায়। সাধারণ মানুষের এরকম জীবনযাত্রার অবসান করার দৃঢ় প্রত্যয়ে সংগ্রাম করেই চলেছে। পিপ্পলিহাটের ঘটনার জন্য তার গৃহীর জীবনযাপন আর হয়নি। লেখকের জবানিতে উপন্যাসে দেখা যায়, ভয়ানক দুষ্কাল তাকে তাড়িত করছে, তার সাধ্য কি যে সে গৃহসুখের আস্বাদন ভোগ করবে। একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ, কিন্তু তবুও মুক্তির প্রত্যাশার স্বপ্ন রয়েই যায়। উপন্যাসে মিত্রানন্দের ভাষ্যে দেখা যায়, দাসত্ব ও লাঞ্ছনা থেকে মানুষ কি মুক্তি পেতে চলেছে? মনের আকাঙ্ক্ষা কি এখন বিশ্বাসে পরিণত হবার পথে? না হলে ওই 3টি মন্দিরবাসী যুবতী কেন বিপজ্জনক সহযোগিতা দান করতে এসেছিল? সাধারণ মানুষদের মাঝে ধর্মীয় বিশ্বাসের প্রগাঢ়তাও ছিল, তা শ্যামাঙ্গ চরিত্রে ফুটে উঠেছে। যেমন শ্যামাঙ্গ যখন লীলাকে বলছিল, লীলা আবেগাশ্রয়ী হইও না, আমরা এই মৃত্তিকার সন্তান, বহু যুগ ধরে পুরুষানুক্রমে আমরা নিজ নিজ ধর্ম পালন করে আসছি। যবন জাতির অত্যাচার থেকে লীলাবতী স্বধর্ম ত্যাগ করলেও শ্যামাঙ্গ করেনি। প্রত্যেকটি নারী সংসার বাঁধার স্বপ্ন দেখে, যেমনটা আমরা খুঁজে পাই লীলাবতীর মাঝে। আমি তোমার পুত্তলিটি নই শ্যামাঙ্গ, আমি জীবন্ত নারী, আমি স্বামী চাই, সংসার চাই, সন্তান চাই। ওইগুলি আমার ধর্ম, অন্য ধর্ম জানি না, আমাকে তুমি প্রকাশ্যে বিবাহ করো, যা বাঙালির শাশ্বত নারীর বৈশিষ্ট্যকে রূপায়িত করে। দখলে আসে নওদিয়ার প্রাসাদ। শোনা যায় মহারাজ লক্ষণ সেন নওদিয়ার প্রাসাদ থেকে পলায়ন করেছেন। তার কিছুক্ষণ কয়েকটি লাইন পরে দেখা যায় যে সেনাপতিরা পলায়ন করেছে, সৈন্যরা কেউ পলায়িত, কেউ নিহত, আর অবশিষ্টরা এখন যবন সেনাদলের সহযোগী। উপন্যাসের সমাপ্তি একটি নতুন দিনের ইঙ্গিত দেয়, যেখানে পুরনো শাসনের অবসান ঘটে এবং নতুন শক্তির আগমন হয়। তবে সাধারণ মানুষের সংগ্রাম এবং তাদের জীবনের ট্র্যাজেডি উপন্যাস জুড়ে বিদ্যমান। এভাবেই বসন্ত দাস মিত্রানন্দ, মায়াবতী, শ্যামাঙ্গ, লীলাবতী, কৃষ্ণা চরিত্রগুলোর মাধ্যমেই তৎকালীন প্রান্তিক মানুষের জীবনের সুখ দুঃখ, সংগ্রামী চেতনা এবং প্রতিরোধ গড়ে তোলার মনোবল এ উপন্যাসে কল্পনার আশ্রয় নেওয়া হলেও নামকরণ, বিষয় চরিত্র, সমকালের চিত্র ঐতিহাসিকভাবে স্বীকৃত বলা যায়। কেননা অধ্যাপক আনিসুজ্জামান এ উপন্যাসের চরিত্রগুলো নিয়ে যথার্থই বলেছেন, ইতিহাসে তাদের নাম নেই, হয়তো অন্য নামে তারা বাস করেছে সেই কালে, হয়তো অন্য কালে। এ উপন্যাসের সবচেয়ে বড় শক্তি ও দৌর্বল্যের বিষয় হলো এর ভাষা। সাধু ভাষার শব্দভাণ্ডারকে বিস্ময়কর নৈপুণ্যে ব্যবহার করেছেন লেখক। চলিত ভাষাগড়ন সৌষ্ঠবে তিনি ভাষা ব্যবহারে অত্যন্ত সচেতন ছিলেন। ফলে প্রণয়ের ভাষা যে আর অত্যাচারী রাজকর্মীদের ভাষণ ভিন্ন না হয়ে পারেনি। পরিশেষে বলা যায়, প্রদর্শে প্রাকৃতজন উপন্যাসটি কাহিনী বিশ্লেষণ ও গঠনশৈলী সব দিক থেকে বাংলা উপন্যাসের ধারা একটি অনন্য সংযোজন। শিখর সন্ধানী লেখক তৎকালীন সাধারণ মানুষের জীবন ও জনপদের যে শিল্প সুষমাময় আলোচনা করেছেন, তা নান্দনিক শিল্পভাষ্যে পরিণত হয়েছে। ধন্যবাদ সবাইকে।